হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 4-এ সিসিএফ প্যাটার্ন অনুযায়ী তোমাদের সিসি বা ডিএসসি 6 পেপারে কিন্তু যে মীনাক্ষী মুখার্জির ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়ান নোবেল আছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আগে মীনাক্ষী মুখার্জির বায়োগ্রাফি সম্পর্কে বুঝিয়ে দিই। তোমাদের এই পেপার নিয়ে সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, এই ক্লাসের পরে কিন্তু সাজেশন ভিডিওটা দেখে নিও। সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জির বায়োগ্রাফি সম্পর্কে দু চার কথা জেনে নিই, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এই কনটেক্সটটা। আর যদি কেউ ইংলিশ অনার্সের স্টুডেন্ট আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও অথবা নোটস নিতে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? তো মীনাক্ষী মুখার্জির জন্ম আমরা দেখতে পাচ্ছি আগস্টের 3 তারিখ 1937, 1937 সালে 3রা আগস্ট তার জন্ম হয় কলকাতায়। মুখার্জি সারনেম শুনেই বুঝতে পারছো। পরবর্তীকালে তিনি কিন্তু পাটনায় চলে যান, মানে অ্যাকচুয়ালি ছোটোবেলাতেই পাটনায় চলে যান, পাটনাতেই বড় হয়েছেন, পাটনাতেই তিনি কিন্তু পড়াশোনা করেছেন পাটনা ইউনিভার্সিটিতে। পরবর্তীকালে হায়ার স্টাডিজের জন্য পুনে চলে গিয়েছিলেন এবং ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে গিয়ে কিন্তু তিনি পড়াশোনা করেছেন। একাডেমিক কেরিয়ার আমরা যদি বলি তাহলে তিনি কিন্তু ইংরাজি সাহিত্যের একজন ছাত্র ছিলেন। পরবর্তীকালে ইংরাজি সাহিত্য নিয়ে তিনি কিন্তু অধ্যাপনাও করেছেন। সেখানে দেশ বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, যেরকম দিল্লি ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, জেএনইউ ইউনিভার্সিটি, পাটনা, পুনে, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। এমনকি বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি যেরকম শিকাগো, ক্যালিফোর্নিয়া, বিভিন্ন কিন্তু ইউনিভার্সিটিতে তিনি পড়িয়েছেন। অ্যাজ আ টিচার, অ্যাজ আ প্রফেসর রূপে তিনি কিন্তু কাজ করেছেন। যদি আমরা তার কন্ট্রিবিউশন বলি তাহলে তিনি কিন্তু অত্যন্ত একজন স্কলার পার্সন ছিলেন। লিটারেচার বিষয় নিয়ে তার অসংখ্য লেখা আমরা পাই। আমি যখন এই ভিডিওটা বানাবো বলে তার ছবি কালেক্ট করছিলাম ফেসবুক থেকে বা গুগল থেকে, সেখানে কিন্তু বলতে গেলে ছবি পাওয়াই যাচ্ছিল না, এরকম পরিস্থিতি। মানে গুগলে তার 2 থেকে 3টের বেশি ছবি পাওয়া যাচ্ছে না। এত একজন বড় স্কলার, তার ছবি গুগলে কিন্তু পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? এরকম পরিস্থিতি। যাই হোক, সেখানে তিনি কিন্তু কলোনিয়াল বিষয় বা ইন্ডিয়ান কনটেক্সটেতে ভারতে ব্রিটিশরা যে কলোনাইজ করেছিল সেই কলোনিয়ালিজম বিষয় সম্পর্কে কিন্তু তার থিওরি বা থেসিস তৈরি করেছেন, যেগুলোই আমরা পড়ব সেগুলোই কিন্তু উল্লেখযোগ্য। এছাড়া তার উল্লেখযোগ্য রাইটিংয়ের মধ্যে দ্য টুয়াইস বর্ন ফিকশন উল্লেখযোগ্য। এছাড়া রিয়েলিজম অ্যান্ড রিয়েলিটি, এছাড়া জেন অস্টিনকে নিয়ে তিনি তার থিওরি দিয়ে গেছেন। ঠিক আছে? এছাড়া আরও অনেক উল্লেখযোগ্য রাইটিং আছে যেগুলো খুব একটা আমাদের না জানলেও চলবে। আমাদের তার কনসেপ্টটা এখানে জানতে হবে, তিনি ইন্ট্রোডাকশন অফ নোবেল বলে, ইন্ডিয়ান নোবেল বলে কী বলতে চাইছেন সেই বিষয়টা আমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে? তো আমি সেই বিষয়তে চলে যাচ্ছি। তার পার্সোনাল লাইফ বা এই বিষয়গুলো স্কিপ করে যাচ্ছি। তার মৃত্যু হয় দেখতে পাই 2009 সালে। রিসেন্টলি মারা গেছেন 72 বছর বয়সে হায়দ্রাবাদেতে। তিনি কিন্তু একটা বেসিক্যালি হায়দ্রাবাদে এয়ারপোর্টেতে হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসে এবং সেখানে তিনি কিন্তু মারা যান। আচ্ছা, যাই হোক, এবারে আমাদের যে বিগনিং অফ দি ইন্ডিয়ান নোভেল, এখানে তিনি কি বলতে চেয়েছেন সেই ব্যাপারটা শর্টে আলোচনা করে দিই। দেখো, এই যে লেখাটা, এটা একটা হিস্টোরিক্যাল কালচারাল একটা রাইটিং, একটা অবভিয়াসলি কলোনিয়ালিজমের ওপর একটা ক্রিটিসিজম রাইটিং, যেটা 19th সেঞ্চুরি ইন্ডিয়াতে ঘটেছিল। 19th সেঞ্চুরিতে আমরা দেখতে পাই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন যিনি প্রথম উপন্যাস লিখেছিলেন। এটা নিয়ে আমি মাল্টিপল টাইমস আলোচনাও করেছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিন্তু উপন্যাস লিখছেন ইংরেজিতে, ফার্স্ট ইন্ডিয়ান ইংলিশ নোবেল রাইটার। সাইমলটেনিয়াসলি বাংলাতেও তিনি কিন্তু প্রথম উপন্যাস লিখেছিলেন। তিনি একজন স্কলার ছিলেন, তিনি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, বুঝতে পারছো? মানে অত্যন্ত স্কলার লেভেলের ব্যক্তি ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে সে যুগে যখন উপন্যাসগুলো লেখা হচ্ছিল, সেখানে আমরা ওয়েস্টার্ন ফর্ম এবং ইন্ডিয়ান ফর্ম দুটোর ব্লেন্ডিং দেখতে পাচ্ছিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তো আমাদের মাদার টাং নয়, আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি বা অন্যান্য যে সমস্ত রিজিওনাল যে সমস্ত রাইটাররা ছিলেন যারা উপন্যাস লিখছিলেন, তারা তাদের নিজস্ব ভাষায় কিন্তু উপন্যাস লিখছিলেন। সেই ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছিল ল্যাঙ্গুয়েজ। বঙ্কিমচন্দ্র ইংরাজিতে উপন্যাস লিখলেন কেন? তিনি কিন্তু ওয়েস্টার্ন কালচার দ্বারা অনুপ্রাণিত হলেন এবং দেখলেন ইন্ডিয়াতে তিনি যদি উপন্যাস ইংরাজিতে লেখেন তাহলে কিন্তু প্রায়োরিটি পাবেন, ব্রিটিশরা তাকে গুরুত্ব দেবে, বলবে যে হ্যাঁ সত্যি অনেক কিছু জানে, বা একটা ভ্যালু তৈরি হবে, হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে তিনি পৌঁছাতে পারবেন। কিন্তু কোনো কিছুই হলো না। ব্রিটিশরা না তার টেক্সট পড়লো, না ইন্ডিয়ানরা সেই সময় অতটা এডুকেটেড ছিল যে তার উপন্যাস পড়বে। ফলে এই লেখাটা পুরোপুরি ফ্লপ হয়ে গেল। পরবর্তীকালে তিনি কিন্তু সেই কারণে বাংলাতে উপন্যাস লেখা শুরু করলেন। এবারে মীনাক্ষী মুখার্জি বলছেন
যে ইন্ডিয়াতে ল্যাঙ্গুয়েজ একটা বড় ম্যাটার হয়ে দাঁড়ায়। কেননা ইন্ডিয়াতে দেখতে পাই মাল্টিপল ল্যাঙ্গুয়েজে দেখতে পাওয়া যায়। কনস্টিটিউশন থেকে 21টা ভাষা কিন্তু অ্যাকসেপ্ট করা রয়েছে, এছাড়াও যে কত ভাষা রয়েছে তার ঠিক নেই। রিজিওনাল বেসিসেই আমাদের বাংলার মধ্যেই দেখতে হবে যে নর্থ বেঙ্গলের আর সাউথ বেঙ্গলের বাংলার মধ্যে অনেক তফাৎ আছে। মুর্শিদাবাদের এক ধরনের বাংলা, আমাদের কলকাতার এক ধরনের বাংলা, বিভিন্নভাবে কিন্তু ল্যাঙ্গুয়েজের অঞ্চলভেদে তারতম্য তৈরি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইংরাজি ভাষাটা এমন হয়ে দাঁড়ালো যেটা ন্যাশনাল শুধু নয়, ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু পৌঁছে যাওয়া যায়। এবং সেই জিনিসটাকেই ব্যবহার করতে চাইলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে শুরু হলো দু ধরনের রাইটার, ভাগ হয়ে গেল দু ধরনের রাইটার। এক ধরনের রাইটার যারা কমপ্লিটলি ইংলিশে উপন্যাস লেখা শুরু করলো, ইংরাজিতে শর্ট স্টোরি আরও অন্যান্য লেখা শুরু করলো। আর এক দল রাইটার এলেন যারা কি করলেন, তারা ট্রান্সলেট করা শুরু করলেন। মেবি সেটা ইংরাজিতে, মেবি সেটা ইংরাজি থেকে অন্যান্য বিভিন্ন ভাষায়। এই যে ট্রান্সলেটাররা কাজ করলেন, ফলে দুটো ভাবে কিন্তু ইন্ডিয়ান ইংলিশ রাইটারের জন্ম হলো। একদল অনুবাদ করতে শুরু করলো, আর একদল কিন্তু অরিজিনাল কন্টেন্ট রাইটিং শুরু করলো। তার মধ্যে আর্কেনান, রুডিয়ার্ড কিবলিংকে দেখতে পাবো। এনারা কি করছিলেন, এনারা অরিজিনালি ইংরাজিতে লিখছিলেন। অন্যদিকে আরও অসংখ্য রাইটারদের দেখতে পাবো যারা কিন্তু অনুবাদের দিকে ফোকাস করছিলেন। তারা বিভিন্ন রিজিওনাল থেকে ইংলিশেতে, ইংলিশ থেকে রিজিওনালিতে, এইভাবে কিন্তু শুরু করেছিলেন তাদের ট্রান্সলেশন। তো এই যে ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সক্রিয়েশন বা অরিজিনাল রাইটিং অ্যান্ড এডিটিং অথবা সেটাকে ট্রান্সক্রিয়েট করা, এটার মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেছিলো একটা ডিফারেন্স। এবার ন্যাচারালি দেখবে ব্রিটিশরা যদি ইন্ডিয়ানদেরকে নিয়ে কোনো কিছু লেখে, ফর এক্সাম্পল E.M. ফস্টারের লেখা দেখতে পাবে যে প্যাসেজ টু ইন্ডিয়া, সেখানেও বলো বা আরও অন্যান্য যেরকম জিম করবেটের উপন্যাস দেখবে, ইন্ডিয়ানদের সম্পর্কে তাদের যে বিশাল খুব ভালো ভাবনা চিন্তা এরকম নয়। ইন্ডিয়ানদেরকে নিয়ে তারা নিগ্রভাবে পড়াশোনা জানে না, অশিক্ষিত, কুসংস্কারে আচ্ছন্ন, এরকম টাইপের ভাবে। জিম করবেট পড়লেই পাবে যে ভারতীয়দের মনে করছে তারা ওই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাসী। ইন্ডিয়ানদের সম্পর্কে, স্পেশালি বাঙালিদের সম্পর্কে এটাই ভাবে। দেখবে কালা জাদু এইসবের মাস্টার হচ্ছে ইন্ডিয়ানরা, তান্ত্রিকের মতো বাঙালিরা সবাই যেন ওরকম মাছে ভাতে বাঙালি। এইভাবে তারা যে স্পেশালি বেঙ্গলিদের, খুশবন্ত সিংয়ের লেখা পড়বে, ব্রাইট ফর দি সাহেব, ক্লাস আপলোড করে দিয়েছি, শুনে নেবে, এই ভিডিও এন্ড স্ক্রিনে আছে, সেখানেও দেখতে হবে বাঙালিরা নাকি অযোধ্যা উচ্চারণ ভুলভাল করে, নাকি অযোধ্যা উচ্চারণ করে, ফলে বাঙালিদেরকে নিয়ে একেবারে যাচ্ছে তাই অপমান হচ্ছিল। স্পেশালি আমাদের বাঙালিদের, মানে অল ওভার ইন্ডিয়া থেকে তো ক্রিটিসাইজ করছিল, কলোনাইজ ব্যাপারটা তো চলছিল, স্পেশালি বাঙালিদেরকে নিয়ে এমন টানা হেজড়া চলছিল। ফলস্বরূপ দেখতে পেলাম কিছু রাইটারদেরকে কিন্তু এগিয়ে আসতে হলো। তারা কিন্তু ডাইরেক্ট ইংরাজিতে উপন্যাস লেখা শুরু করলেন এবং ব্রিটিশদের এই কলোনিয়ালিজমের কনসেপ্টটাকে এক্সপোজ করা শুরু করলো। ইন্ডিয়ানদেরকে এইভাবে নয়, বরং মানে ব্রিটিশদের পার্সপেক্টিভ দিক দিয়ে নয়, ইন্ডিয়ান পার্সপেক্টিভ দিক দিয়ে দেখানো শুরু করলো। আমরা অলরেডি শুটিং অ্যান এলিফ্যান্ট দেখেছি। শুটিং অ্যান এলিফ্যান্টেও দেখতে পাবে জর্জ অরওয়েল বলছে যে ইন্ডিয়ান নিগার, ইন্ডিয়ান দ্রাবিড়, কুলি, তারা কিন্তু এইভাবে ডিসক্রিমিনেট করে। তারা রেসিজম, তারা বিভিন্ন জাত, কাস্টিজম, বিভিন্ন ভাগে কিন্তু ভেঙে দিতে পছন্দ করে। ফলে ইন্ডিয়া যে এই জিও পলিটিক্যাল বা এই ইন্টারন্যাশনাল একটা কনফ্লিক্টের মধ্যে দিয়ে গ্রো করছিল বা কনফ্লিক্টের মধ্যে একটা ডিলেমার মধ্যে ইনভলভ হয়েছিল, সেই কনটেক্সটে দাঁড়িয়েই কিন্তু তিনি এই লেখাটা লিখলেন। এবং তার মধ্যে ইন্ডিয়ান নোবেল গ্রো করা বা ইন্ডিয়ান নোবেলের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো নিয়ে তারা লিখছে, সেগুলো নিয়েই কিন্তু মীনাক্ষী মুখার্জি লিখলেন। বঙ্কিমচন্দ্রের যেরকম, তিনি কি করছে, রাজমোহন সোয়াইপে দেখতে হবে আমাদের মাতঙ্গিনীকে উইমেন এম্পাওয়ারমেন্টের করার চেষ্টা করছেন। একটা মিডিল ক্লাস সোসাইটির কথা তিনি বলছেন, তাদের যে টার্ময়েল, জেন্ডার রোলস, এই যাবতীয় বিষয়গুলোকে নিয়ে তিনি কথা বললেন। এবং এখানে আরও একটা সমস্যা হয়ে গেল ল্যাঙ্গুয়েজের, লিঙ্গুইস্টিক অবস্টেকেল। কেন বাঙালিদের যে ভাষা আর ইংরেজিদের যে ভাষা সেটা কিন্তু এক নয়। বেঙ্গলি যে ইডিয়াম, সেগুলো কিন্তু ইংরাজি ইডিয়ামে খুঁজে পাওয়া যাবে না। ফর এক্সাম্পল ধুতি, আজকের যুগে অক্সফোর্ড ডিকশনারিতে এটাকে এনক্রিপ্ট করা হলেও সেই সময় তো ছিল না। বাঙালিদের যে বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের এক একটা মিষ্টি, রসগোল্লা,
এই শব্দগুলো তো ওরা তো বুঝতে পারবে না, ওদেরকে সুইট বললে ওরা কি চিনি ভাববে, না হলে অন্য কিছু ভাববে। কিন্তু এই যে রসগোল্লা সেটা কি জিনিস, বা কোনো একটা স্পেশাল যে কোনো খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস, সেটা তো বেঙ্গলিরাই ফিল করতে পারবে, ওরা তো সেইভাবে এক্সপ্লেন করতে পারবে না। ফলে ইন্ডিয়ান রাইটারদের কিন্তু এগিয়ে আসা প্রয়োজন ছিল, এবং ইন্ডিয়ানরা কীরকম সেটা রিয়েলিটিতে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু ইন্ডিয়ান রাইটারদের প্রয়োজন ছিল, সাইমলটেনিয়াসলি ট্রান্সলেটারদের প্রয়োজন ছিল। কেন? ট্রান্সলেটাররা কিন্তু এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থেকে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছিল, ফলস্বরূপ গোটা ওয়ার্ল্ড ওয়াইড কনভার্ট হতে শুরু করলো। এবং সেই রুট পরবর্তীকালে যে সমস্ত রাইটাররা আছেন তারা কিন্তু ফলো করা শুরু করলেন, এবং পরবর্তীকালে যখন ব্রিটিশদের প্রতি ভালোবাসা থেকে ইংরেজিতে উপন্যাস লিখে কোনো ফল হলো না, তখন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখতে পাবো আনন্দমঠ লিখছেন, দেবী চৌধুরানী লিখছেন, সেখানেও কিন্তু এই কলোনিয়ালিজমের বিরোধিতা করছেন। সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে আনন্দমঠে দেখতে পাচ্ছি তিনি বলছেন, সেখানেই দেখতে পাচ্ছি যে আমাদের বন্দে মাতারাম গানটা আমরা পাচ্ছি। ফলস্বরূপ দেশের মধ্যে একটা রেভলিউশন, একটা প্রোটেস্ট, একটা দাঙ্গা, একটা বিপ্লবী ভাবনা চিন্তা, রেভলিউশনারি প্যাট্রিয়টিজম যে ফুটে উঠছিল, সেটা কিন্তু পরবর্তী রিজিওনাল টেক্সটের মধ্যে পাবো। ব্রিটিশ বিরোধী ভাব তৈরি হবে, এবং ব্রিটিশরা যে ইন্ডিয়ানদেরকে কি ভাবে বা কি চোখে দেখে সেটাকে পরিবর্তন করা, সেটা কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছিল। ফলস্বরূপ পরবর্তীকালে বিভিন্ন রাইটাররা কিন্তু ইন্ডিয়ান রাইটিং বা ইন্ডিয়ান কনটেক্সট থেকে ইন্ডিয়ানদেরকে রিপ্রেজেন্ট করা শুরু করলেন, ইন্ডিয়ানদেরকে কিন্তু এডুকেট করার চেষ্টা করলেন ইংরাজি ভাষায়। ইন্ডিয়ানদের দ্বারাই কিন্তু ইন্ডিয়ানরা ইংরাজি ভাষা শিখবে, তাই চলে এলেন বিভিন্ন ইন্ডিয়ান রাইটাররা, খুসবন্ত সিং থেকে শুরু করে আর.কে. নারায়ণ, রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে, এই সমস্ত রাইটার, এবং পরবর্তীকালে আরও যে সমস্ত কন্টেম্পোরারি বা মডার্ন রাইটারদেরকেও আমরা পাবো। আজকের যুগে যেরকম আমরা অরুন্ধতী রেকে দেখতে পাই, তাই না? তারপরে আমরা আরও বিভিন্ন মাল্টিপল রাইটারদেরকে যেরকম দেখতে পাই। অরুন্ধতী রায়ের খুব বিখ্যাত একটা লেখা হচ্ছে গড অফ স্মল থিংস, যার জন্য তিনি মেন বুকার প্রাইজ পর্যন্ত পেয়েছিলেন। এছাড়া শ্যাডো লাইন পড়বে, ঠিক আছে, অমিতাভ ঘোষে, তিনিও বাঙালি অবভিয়াসলি, তিনিও ইংরাজিতে উপন্যাস লিখেছেন। আরও অসংখ্য রাইটাররা সেই বিষয় নিয়ে কিন্তু কথা বললেন, এবং মীনাক্ষী মুখার্জি এখানে সোশিও পলিটিক্যাল বিষয়গুলো, কলোনিয়াল কনটেক্সট থেকে ইন্ডিয়ানদেরকে কি ভাবা হয়, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলো কি কি জায়গায় অবস্ট্যাকেল করে, কেননা ইংলিশে যে ইডিয়াম আর বাংলার ইডিয়াম তো সেম না। ইংলিশ ইডিয়ামেতে যেভাবে আমরা কথা বলি, বেঙ্গলি ইডিয়াম সেম হবে না। ন্যাচারালি এই যে ডাইভার্সিফিকেশন, ইন্ডিয়ানদেরকে বোঝানো বা ইন্ডিয়াননেস তৈরি করা, সেই আইডেন্টিটি তৈরি করা কিন্তু এই লেখার মধ্যে শুরু হলো। ইন্ডিয়াননেস একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ইন্ডিয়ান কনটেক্সট, ইন্ডিয়ান ফ্লেভার, ইন্ডিয়ান সমস্ত কিছু জিনিস কিন্তু আলোচনা করা হয় ইন্ডিয়াননেসের মধ্যে, এবং কমপ্লেক্সিটি তৈরি হলো নিজেদের লেখার মধ্যে। রিজিওনাল রাইটিং থেকে শুরু করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলেতে ট্রান্সলেট শুরু হলো। যেমন রবি ঠাকুরের গীতাঞ্জলি অনুবাদ হওয়ার পরবর্তীকালে দেখতে পেলাম তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেলেন, তাই না? তার এই যে সংস অফারিং, সেটার জন্য তিনি ইন্টারন্যাশনাল লেভেলেতে পৌঁছে গেলেন। ফলে অসংখ্য লেখা কিন্তু ইংরেজিতে শুরু হলো, অনুবাদ শুরু হলো, অরিজিনালি লেখা শুরু হলো। তাদের মধ্যে সরোজিনী নাইডুকে পাবো, অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষকে আমরা পাবো, আর.কে. নারায়ণ, মুল্ক রাজ আনন্দ, কমলা দাসকে তোমরা পড়বে, কমলা দাসের অ্যান ইন্ট্রোডাকশন কবিতা তোমাদের আছে। নিসিম এজিকালকে অলরেডি পড়ে ফেলেছো, তাই না? তারপরে সালমান রাশদি, যিনি কিন্তু তার মিডনাইট চিলড্রেনের জন্য অত্যন্ত পপুলার, তার লেখার মধ্যে আমরা ম্যাজিক রিয়েলিজমকে দেখতে পাই, তাই না? যেরকম আমরা ক্রনিকল অফ আ ডেড ফোটোলে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েজের লেখায় দেখতে পাই, এখানেও তার লেখার মধ্যে পাবো। অরুন্ধতী রায়, একটু আগে যার কথা বলছিলাম, গড অফ স্মল থিংসের জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন 1997-এতে। এছাড়া অনিতা দেশাই, বিক্রম শেঠ, এনারা প্রমিনেন্ট রাইটার। একে রামানুজান নয়, জয়ন্ত মহাপাত্র রিসেন্টলি মারা গেলেন, 2023-এতে মারা গেলেন। একে রামানুজানও পড়বে, তোমাদের রিভার কবিতা পড়তে হবে। জয়ন্ত মহাপাত্র অলরেডি পড়ে ফেলেছে ডন অ্যাট পুরী, তাই না? ডন অ্যাট পুরী ছাড়াও হাঙ্গার কবিতা উল্লেখযোগ্য তার। শশী থারুর, এটা যদিও শশী দেশপান্ডে দেওয়া আছে, শশী থারুর যেরকম কংগ্রেসের বর্তমানে কন্টেম্পোরারি রাইটার রূপে তাকে দেখতে পাই। ঝুম্পা লাহিড়ী, এনারা কিন্তু প্রমিনেন্ট রাইটার রূপে আমরা দেখতে পাচ্ছিলাম, যারা
ইন্ডিয়ানদের কনটেক্সটগুলো ইন্ডিয়ান নেশের মধ্যে দিয়ে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করা শুরু করলেন, ঠিক আছে। এবং সেই কনটেক্সট থেকে মীনাক্ষী মুখার্জি এই কথাটাই বললেন যে আমাদের লিটারেরি কনটেক্সট থেকে ছাপিয়ে গিয়ে বিয়ন্ড ভাবতে হবে, আমাদেরও ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে যেতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমাদের হাতিয়ার রূপে ব্যবহার করতে হবে। এই নয় যে কলোনাইজ করেছে বলে তাদের ভাষা শিখবো না, বরং তাদের শেখানো ল্যাঙ্গুয়েজ দিয়েই তাদেরকে আমরা বলতে গেলে অপদস্থ করব বা তাদেরকে হারাবো।